শত জল্পনা কল্পনার পরে কার্লো আনচেলত্তি অবশেষে নেইমার জুনিয়রকে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ডাকছে এবং ব্রাজিল ফ্যানরা অবশেষে নেইমার জুনিয়রকে ব্রাজিলের হয়ে ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করতে দেখবে। এর থেকে আনন্দের বিষয় রিসেন্ট টাইমে ব্রাজিল ফ্যানদের জন্য আসলে কিচ্ছু ছিল না। মানে প্রত্যেকটা ব্রাজিল ফ্যান মনে প্রাণে একটা জিনিস চাচ্ছিল যে কোনোভাবে নেইমার জুনিয়রকে যাতে কার্লো আনচেলত্তি দলে রাখে। লাস্ট কয়েকটা কলাপে নেইমার জুনিয়র কার্লো আনচেলত্তির চোখে 100% ফিট ছিল না, সেই জন্য তাকে ডাকে নাই। কিন্তু অবশেষে কার্লো আনচেলত্তির চোখে নেইমার জুনিয়র 100% ফিট এবং তাকে ওয়ার্ল্ড কাপ দলে রাখছে। সো এইটা আসলে ব্রাজিলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কলাপ ছিল এবং মানে ব্রাজিল ফ্যানদের একটা মানে মানে কি বলবো, তাদের ওয়ার্ল্ড কাপের দেখা একটা মানে কি মানে একটা আক্ষেপ থেকে যেত। তারা যদি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপও দেখতো, তাদের কাছে একটা আক্ষেপ নিয়ে দেখতে হতো নেইমার জুনিয়রকে ছাড়া, নেইমার জুনিয়র যদি না যেত। সো এইবার ব্রাজিল ফ্যানরা আসলে খুবই আনন্দের সাথে একটা উদ্দীপনা নিয়ে ওয়ার্ল্ড কাপ দেখতে পারবে, এটা সবচেয়ে বড় বিষয়। এখন আসি দেখেন কার্লো আনচেলত্তির স্কোরটা কেমন হলো। এখন দেখেন কিছু কিছু প্লেয়ারের সিলেকশনে আমার কাছে খুব একটা ভালো লাগে না, আমার কাছে কিছু ডিজাস্টারই লাগছে। কিন্তু ওভারঅল স্কোরটা নিয়ে আমি খুবই পজিটিভ, বাট কিছু কিছু জায়গায় আসলে চেঞ্জেস দরকার ছিল। যদি আমি প্রথমেই বলি জাও পেড্রোর কথা, জাও পেড্রোকে বাদ দেওয়ার কোনো কারণ আমি আসলে খুঁজে পাইলাম না। মানে যে প্লেয়ারটা নাকি প্রিমিয়ার লিগের মতো লিগে চেলসির হয়ে 20টা গোল 6টা অ্যাসিস্ট যা 26টা জিএ এই সিজনে, তাকে কিভাবে কার্লো আনচেলত্তি দল থেকে বাদ দেয়। অন্যদিকে গ্যাব্রিয়েল মার্টিনালি, যার নাকি এইবার প্রিমিয়ার লিগে এক গোল, গোল কয়টা, একটা, মানে তাকে কিভাবে আসলে তার উপরে আসলে জায়গা দেয় লেফট উইংয়ে গ্যাব্রিয়েল মার্টিনালিকে। এখন দেখেন আপনি আসলে কল্যাণ যদি বলতেই পারেন আপনি কোচ থেকে বেশি বোঝেন, বাট না, আমি কোচ থেকে বেশি বুঝি না। বাট আপনাদের প্রত্যেকেরই একটা অপিনিয়ন থাকে। আমার অপিনিয়নটা এখানে আসলে মার্টিনালিকে তাকে দলে রাখার অন্যতম কারণ হচ্ছিল ডিরেক্ট সাবস্টিটিউশন, মানে হচ্ছিল ভিনির রিপ্লেসে ডাইরেক্ট সে আসলে লেফট উইং খেলতে পারবে। বাট লেফট সাইডে তো চাইলে আপনি জাও পেড্রোকে খেলাইতে পারতেন, চাইলে আপনি শিফট করে রাফিনাকে কখনো নিয়ে আসতে পারতেন, একসাথে আপনি রাফিনা ভিনি দুজনকে উঠাই ফেলবেন না। সো লেফট সাইডের সলিউশনটা হয়ে যেত। কিন্তু মার্টিনেলিকে ওভার জাও পেড্রো, এই জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে নাই। এবং আরেকটা জায়গা যেটা হচ্ছিল, আমাদের কিন্তু ডাবল পিভিটে খুব বেশি ক্রিয়েটিভিটি অপশন নাই। ওই ব্রুনো গুইমারে যে একটা ক্রিয়েটিভ অপশন, তাছাড়া আসলে কিন্তু খুব বেশি ক্রিয়েটিভ অপশন ডাবল পিভিটে থাকে নাই। কারণ আপনি যদি মিডফিল্ডের দিকে যান, ক্যাসিমিরো, তারপর হচ্ছিল পাকুয়েতা হলো অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে, এবং হচ্ছিল ব্রুনো গুইমারেস। পাকিয়েতার কাছে আমরা আসতেছি, তাহলে যেই ডাবল পিভি যেটা বানাবে ব্রুনো গুইমারেস এবং ক্যাসিমিরো, তার বদলে আসলে দুইটা অপশনই সেখানে থাকে। হচ্ছিল ক্যাসিমিরোর মানে ম্যান টু ম্যান রিপ্লেসমেন্ট হিসেবে ফাবিনোকে রাখছে। এখন ফাবিনোর বয়স 38 বছর, সৌদি লিগে খেলে, আসলে এটা কত বেশি মানে সাহায্য করবে এই মানে বয়স্ক লেগ, স্লো লেগ ব্রাজিল ডে, এটা নিয়ে একটা কোশ্চেন থেকে যায়। আরেকটা জায়গা হচ্ছে হলো ডানিলো, মানে এটা সেই ডিফেন্সিভ ডানিলো না, মিডফিল্ডার ডানিলো। এটা নিয়ে আসলে খুব বেশি কথা হচ্ছে। মানে সে কিন্তু মানে খুব বেশি এক্সপিরিয়েন্স না হলে তার দলে আসলে একটা ভালো প্রভাব ছিল, লাস্ট রিসেন্ট কলাপে সে ভালো করছে ব্রাজিল হয়ে, সে একটা অপশন। বাট খুব বেশি কিন্তু অপশন থাকলো না। এই ব্রুনো গুইমারেজের সাবস্টিটিউট হিসেবে ডানিলোই থাকলো। এখানে আসলে একটা ডাবল পিভটের জন্য কিন্তু একটা প্লেয়ার সে ডাকতে পারতো। কার বদলে আমি বলতেছি লুকাস পাকেতা। এই প্লেয়ারটা রিসেন্ট টাইমে এত মানে বাজে ফর্মে যাইতেছে, তারপরেও তাকে দলে ডাকার কারণ কি আমি জানি না। দেখেন ক্যাম্প পজিশনে যদি নেইমার খেলে, নেইমার একজন গেল, তারপর আপনি ম্যাথিউস কুনিয়া, সেও কিন্তু খেললে ওই ক্যাম্প পজিশনেই খেলবে, আবার রাফিনিয়া ওই ক্যাম্পেই খেলতে পারে। সো অলরেডি আপনাকে 3টা প্লেয়ার আছে ক্যাম্প পজিশনের জন্য। সেখানে আসলে লুকাস পাকেতা যে আসলে নাকি খুব ফর্মে নেই, তাকে ডাকার কারণ আমার মাথায় আসলে আসলো না। এই জায়গায় আপনি একটা অপশন নিতে পারতেন যে ডাবল পিভিট আপনাকে সাহায্য করবে বা মিডফিল্ডে একটা ক্রিয়েটিভ অপশন তৈরি করবে। এই একটা জায়গা আমার খুব বেশি ভালো লাগে না। আরেকটা ছিল ডানিলো রাইট ব্যাকে। এখন খুব একটা অপশন যাতে ছিল এমনটা না, ওয়েজলি সাবস্টিটিউট হিসাবে, ম্যান টু ম্যান সাবস্টিটিউট হিসাবে ডানিলো স্যার আসলে খুব বেশি অপশন না। যদি যদি আসলে এটার মিলিটাও মানে ইনজুরিতে না পড়তো, তাহলে হয়তো ওই রাইট ব্যাকে আপনি নিতে পারতেন। এই জন্য ডানিলো আসলে অটো মানে চয় দিয়ে রাখতে হয়েছে। বাট আরেকটা কথা আমি বলবো, যাকে নিয়ে আসলে খুব বেশি কথা হচ্ছে না, তার নাম হলো বেরাল্ডো, একটা সেন্টার ব্যাক পিএসজির। বাট সে কিন্তু আসলে লেফট ব্যাকেও খেলতে পারে, সে একটা সবচেয়ে বড় জায়গা সে ডিএমএও খেলতে পারে। ক্যাসিমিরোর বদলে সে যে ডিফেন্সিভ, ক্যাসিমিরোকে যে উঠাই নেওয়া হতো, সেখানে যে ডিফেন্সিভ কোনো বিগ ম্যাচের দরকার হয় ডিফেন্সিভ পারফরমেন্স, সেখানে কিন্তু তাকে লেফট ডিএমএফ আসলে মানে অ্যাঙ্করম্যান বা আপনি যেই ডিপ লাইন প্লে মেকিংটা বা ডিপ লাইনের জন্য যে ডিফেন্স হোল্ড করবে, সে আসলে সেই তাকে রোলে ব্যবহার করা যাইতো। এখানে যেই ডিফেন্সে যাকে ব্যবহার করা হয়েছে, ফার্স্ট নাম্বার ওয়েজলি, তারপরে মার্কিনহোস, ডানিলো, অ্যালেক্সান্ড্রো। এই যে এই প্লেয়ারটা অ্যালেক্সান্ড্রোকে নেওয়ার কারণটা কি আমি জানি না। আপনার লেফট ব্যাকে তো অবশ্যই ডাগলাস সান্টোস খেলবে, এটা মোটামুটি কনফার্ম। এবং
ওই জায়গাটায় বেরাল্ডোকে আসলে সাব হিসেবে রাখতে পারতো, এটা আমার মতে, এই অ্যালেক্স সান্ড্রোর জায়গায়। আর হচ্ছিল যে অ্যাটাকিং লাইন আপটা কেমন হইতে যাচ্ছে এটা নিয়ে আসলে খুব বেশি মানে চিন্তা ভাবনা হচ্ছে, কারণ প্রপার রাইট উইং রায়ান বাদে আসলে কেউ নেই, কিন্তু রায়ানকে আসলে ফার্স্টে স্টার্ট করাবে এমনটা না। সো লেফট উইং ভিনিসিয়াস, রাইট উইং রাফিনাই হতে যাচ্ছে, রাফিনা আসলে রাইট উইং খেলবে, এটা মোটামুটি কনফার্ম। এখন হচ্ছিল নেইমারকে নিয়ে আসলে আমরা কি এক্সপেক্ট করতে পারি, নেইমার কি সব ম্যাচই শুরু করবে 2022 ওয়ার্ল্ড কাপে যেমন সে করছে, স্টার্ট করছে, বা রিসেন্ট আগের ওয়ার্ল্ড কাপগুলো? এখন দেখেন নেইমার এই টিমে একটা আলাদা ক্রিয়েটিভ অপশন যোগ করে, বাট তার ইন্টেন্সিটি বা সে আসলে খুব বেশি টাইম ম্যাচে আসলে পারফরমেন্স দিতে পারবে না একটা না, তার যে এখন ফিজিক্যাল কন্ডিশন নিয়ে, এটা আপনাকে মাইনে নিয়েই চলতে হবে। সো নেইমারকে আমরা অনেকটা সময় আমরা হয়তো বা দেখতে পারি আসলে সেকেন্ড হাফে আসতে, বা কোনো ম্যাচ যদি ফার্স্ট হাফে স্টার্ট করে সেটা আসলে সম্ভাবনা কম আমার মতে, তাকে হয়তো বা সেকেন্ড হাফেই আনবে কার্লো আনচেলত্তি, গেমে আসলে একটা আলাদা ক্রিয়েটিভ অপশন অন করার জন্য। এখন এই টিমটা নিয়ে আসলে পজিটিভ থাকা দরকার। দেখেন সেন্টার ফরওয়ার্ড পজিশন যদি আপনি পিওর সেন্টার ফরওয়ার্ড বলেন, তাহলে ইগোর থিয়াগো এবং আসলে এনরিক, এই দুজন আসলে পিওর সেন্টার ফরওয়ার্ড হিসেবে রাখছে। এখন আপনি কাকে স্টার্ট করাবেন, ইগোর থিয়াগো নাকি এনরিককে আমি বলবো এখানেই আমি আসলে জাও পেড্রোকে চাচ্ছিলাম, যে আসলে কি একটা বক্স প্রেজেন্স তৈরি করে, একটা ক্রিয়েটিভ অপশন তৈরি করে। দেখেন ইগোর থিয়াগোর একটা ভালো সিজন গেছে, সে 20+ গোল করছে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো লিগে, বাট এতে একটা কথা আছে, কথা হচ্ছিল কি যে জাও পেড্রো একটা আলাদা ক্রিয়েটিভ অপশন তৈরি করে, তার মুভমেন্ট, তার কার্ভি গোল যেগুলো, সেগুলো একটা আলাদা তৈরি করতো। তাকে আসলে রিসেন্ট টাইমে এতগুলা কলাবে ডাকার পরে তাকে বাদ দেওয়ার কারণ আমার মাথায় আসলে কাজ করতেছে না। এটা আসলে কার্লো আনচেলত্তি কেন করলো, এটা সবচেয়ে বড় ডিজাস্টার। এখন রাইট উইংয়েও একটা কথা বলি, দেখেন রাফিনিয়া আর রায়ান, রাফিনিয়া কিন্তু প্রপার রাইট উইঙ্গার না, বাট সে আগে খেলছে, সে খেলতে পারবে, এটা কোনো সমস্যা না। এখানে আসলে অ্যান্টনিকে কি রাখা যেত না, যার নাকি আসলে এত ভালো পারফরমেন্স রিয়াল বেতিসের হয়ে, যেখানে মার্টিনালি 1 গোল করে প্রিমিয়ার লিগে ডাক পাইতেছে, সেখানে অ্যান্টনি কিভাবে ডাক পায় না আমার মানে মাথায় আসলে কাজ করে না। যাই হোক, কোচের একটা নিজস্ব পছন্দের প্লেয়ার থাকে, সেটা আলাদা বিষয়। যাই হোক, স্কোয়াডটা নিয়ে আসলে পজিটিভ থাকতে হবে, এটা আসলে মূল কথা। এখন আসেন মানে প্লেইং ইলেভেন কি হইতে পারে। দেখেন গোলকিপারে অ্যালিসন, আরেকটা কথা, গোলকিপার যে চয়েসটা করছে ওই এভারটনের নিচে আসলে আপনি সারা বছর আসলে কি বলে ওকে, আরেকটা গোলকিপার না আল নাসের হয়ে খেলে, বেন্তোকে খেলাইতেছেন, সারা বছর বেন্তোরে খেলাইলেন, বাট আপনি এসে রিসেন্ট টাইমে বেন্তোরে বাদ দিয়ে 38 বছরের একটা এভারটনে নিয়ে নিলেন, এইটার কারণ আমি জানি না, বাট থার্ড গোলকিপার, এটার প্রশ্ন আগে আসবেই না যদি কোনো ইঞ্জুরি সমস্যা না হয়। সো স্টার্টিং ইলেভেনে যাই আমরা। দেখেন প্রথমে ফার্স্টে আমরা যে গোলকিপার অ্যালিসন স্টার্ট করবে, লেফট ব্যাক আসলে খেলবে হচ্ছিল ডাগলাস সান্তোস এবং রাইট ব্যাক ওয়েজলি, এইটাই আসলে চিন্তা করা হচ্ছে, এই দুজন স্টার্ট করবে। সেন্টার ব্যাক অবশ্যই গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কিনহোস, এটা তো কনফার্ম। এখন দেখেন ডাবল পিভির আসলে ফার্স্ট হাফেই ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারেজ স্টার্ট করে দিচ্ছে, এটা মোটামুটি কনফার্ম। সো এই জায়গাগুলো মোটামুটি কনফার্ম। এখন এই ক্যাসেমিরোর ম্যান টু ম্যান রিপ্লেসমেন্ট হিসেবে ফাবিনো আসতে পারে, এবং এশিয়ার যে ব্রুনো গুইমারেজের যে রিপ্লেসমেন্ট, সেখানে আসলে চেঞ্জ করে আসলে ইকে আনা যাবে, ডানিলোকে আনা যাইতে পারে, এটা হচ্ছে মূল কথা। এখন দেখেন, এখন মূল কথা হচ্ছে অ্যাটাক লাইনটা কেমন হবে। অ্যাটাক লাইনে কি আসলে নেইমার কি স্টার্ট করতে যাচ্ছে, লেফট উইং ভিনিসিয়াস, রাইট উইং রাফিনিয়া, এটা কনফার্ম। এখন সেন্টার ফরওয়ার্ডে দুইটা অপশন, নেইমারে পরে আসি আমরা। সেন্টার ফরওয়ার্ডে দুইটা অপশন, একটা অপশন হচ্ছে হলো ইগোর থিয়াগোর, আরেকটা হচ্ছে হলো এনরিক। এখন আমি আসলে যে আমাকে বলেন, আমি আসলে ইগোর থিয়াগোরকে স্টার্ট করাবো, হয়তো হাফ টাইম খেললাম, তারপর হাফ টাইমের পরে এনরিককে নিয়ে আসলাম, এটা একটা করা যেতে পারে। এখন আরেকটা জায়গা হলো যে ক্যাম্প বা সেকেন্ড স্ট্রাইকার, এই পজিশনটাকেই খেলবে। এখন নেইমারকে আমার মনে হয় না কার্লো আনচেলত্তি স্টার্ট করবে, স্টার্ট আসলে এই ম্যাথেস কুনিয়াকে দিয়েই করা হবে, ম্যাথেস কুনিয়া খেলবে হয়তো বা 60 মিনিট, বা তারপর আসলে নেইমারকে আনবে এক্সট্রা ক্রিয়েটিভ অপশন। আরেকটা সেট আপনি আসলে কথা বলা যায়, যেখানে আসলে মানে এন্ডিকো থাকবে না, ইগোর থিয়াগো থাকবে না, ম্যাথেস কুনিয়া এবং নেইমার জুনিয়র দুইজন আসলে এই রোলটা প্লে করবে। সিএফ আসলে ম্যাথেস কুনিয়াকে খেলানো, মানে একটা ফ্রন্ট লাইনে চিন্তা করা, এটাও করতে পারে কার্লো আনচেলত্তি, বাট এটার সম্ভাবনা কম। এখন এটা ম্যাচ ওয়াইজ যদি চিন্তা করি আমরা, ফার্স্টের ম্যাচটা আসলে সব থেকে বড় ম্যাচ, এই ম্যাচটা আসলে মরক্কোর এগেইনস্টে খেলবে, এই ম্যাচটা আসলে আমি চাই না যে ডাবল মানে ফলস লাইন নিয়ে খেলুক এমন টাইপ কিছু। এই ম্যাচে ইগোর থিয়াগোর দিয়ে স্টার্ট করুক, লেফট সাইডে হচ্ছিল ভিনিসিয়াস, রাইট সাইডে হচ্ছিল রাফিনিয়া, এবং ক্যাম্প বা সেকেন্ড স্ট্রাইকার রোলটা আসলে ম্যাচেস কুনিয়াই থাকুক, এবং সেকেন্ড হাফে নেইমারের সাথে আসলে এরকম মানে পারফরমেন্স ক্রিয়েটিভ অপশন অন করবে, এটা করতে পারে। সো নেইমারকে নিয়ে আমাদের আশাটা থাকবে সে তার ম্যাজিক লাস্ট ওয়ার্ল্ড কাপ, সে বেঞ্চ থেকে আসুক বা হাফ টাইম খেলুক, যেটাই করুক, সে আসলে পারফরমেন্স দিবে আসলে এই টিমটার জন্য। এবং তার আমরা দেখেন, আপনার ওয়ার্ল্ড কাপ জিততে কিন্তু খুব বেশি মানে স্টারের দরকার নাই, আপনাকে খুব বেশি মানে টপ ক্লাস প্লেয়ার দরকার হয় না। আপনি যদি আর্জেন্টিনার 22 ওয়ার্ল্ড কাপ দেখেন, এখানে কিন্তু খুব বেশি স্টার ছিল না। সো ওয়ার্ল্ড কাপ জিততে সবথেকে বড় যে জিনিসটা লাগে, ডেডিকেশন এবং কম্বিনেশন।
এখন এই টিমটায় নেইমারের জন্য আসলে সবাই খেলতেছে। আপনি যে যাই বলুন 2022 ওয়ার্ল্ড কাপ দেখবেন মেসির জন্য পুরো আর্জেন্টিনা খেলছিল, এবার সেই সেম ব্রাজিলের নেইমারের জন্য ফুল টিম খেলতেছে। প্রত্যেকেই চায় নেইমারকে তার শেষ বিশ্বকাপটা উপহার দিতে। সো এদের মধ্যে একটা নেইমার কেন্দ্রিক মানে কি বলবো কানেকশন তৈরি হয়েছে, সো কম্বিনেশন তৈরি হয়েছে। আর কার্লো আনচেলত্তির মতো মাস্টার মাইন্ড কোচ যখন আপনার মানে ডাগআউটে থাকবে তখন এই জিনিসটা আরও ইজি হয়ে আসবে। সো এই টিমটা আসলে খুবই ইয়াং, 12টা প্লেয়ার, এর আগে কোনো ওয়ার্ল্ড কাপে খেলে নাই, ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে আসলো 26 জনের মধ্যে। সো ইয়াং হলেও মানে আপনি আশা করতে পারতেছেন না এই টিমটা আসলে পজিশন নিয়ে খেলবে, বাট পজিশন নেওয়ার মতো মিডফিল্ডার আসলে ব্রাজিলের মিডফিল্ড এখন নাই। সো আসলে খুবই হার্ড ওয়ার্কিং টিম হতে যাচ্ছে, সবাই আসলে হার্ড ওয়ার্ক করবে। হেনরিকে রাইট সাইডে একটা সুপার সাব অপশন, রায়ান আছে, রাফিনি আছে। সো সবাই আসলে খুবই পরিশ্রমী এবং খুব বেশি প্রেসিং করবে। সো এইটাই আমরা দেখতে যাচ্ছি, প্রেসিং ফুটবল, হার্ড ওয়ার্কিং ফুটবল ব্রাজিল থেকে আমরা দেখবো। এবং ব্রাজিলের একটা খুব খুব ভালো সম্ভাবনা আছে যে অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত তাদের পৌঁছানো, তারপরে সেমিফাইনালে পরে তো একটা মানে ম্যাচ ওয়াইজ নির্ভর করে, এখানে আসলে খুব বেশি মানে পার্থক্য করে দেওয়া মানে আপনি বইলে কম মানে প্রেডিকশন দিয়ে আসলে কিছু করা সম্ভব না। সো এই টিমটা ব্রাজিলের আমি দেখতে পাচ্ছি মানে ইয়াংস্টার মানে মানে বয়স্ক ইয়াংস্টার মানে অভিজ্ঞতা প্লাস ইয়াংস্টার দুইটা মিলে একটা কম্বিনেশন তৈরি হয়েছে এবং প্রত্যেকে একটা ডেডিকেশনের জন্য, নেইমার জন্য ডেডিকেটেড এবং কম্বিনেশনটা তাদের মধ্যে তৈরি হচ্ছে। এবং কার্লো আনচেলত্তি কিন্তু এই ইয়াং স্কোয়াড নিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তার কিন্তু 30 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। সে কিন্তু এইবারের ওয়ার্ল্ড কাপটা ব্রাজিলের, দেখেন ব্রাজিল ফ্যানটা কিন্তু প্রতিবারই একটা ওয়ার্ল্ড কাপের হট ফেভারিট হয়ে যায়, কিন্তু এইবার কিন্তু ব্রাজিল ওয়ার্ল্ড মানে হট ফেভারিট হিসেবে যাচ্ছে না। তো তারা একটা আন্ডাররেটেড ওয়ার্ল্ড কাপ মানে পারফরমেন্সে তাদের মানে তারা মানে আমাদের দেখাইতে পারে এবং নেইমারের ম্যাজিক আমরা দেখবেন আশা করছি। আপনারা রেটিং করতে পারেন আসলে ব্রাজিলের এই স্কোয়াড আপনারা 10-এর মধ্যে কত দিবেন এবং কোন প্লেয়ারকে আপনি কোন প্লেয়ার জায়গায় দেখতে চাইছিলেন। ধন্যবাদ।